অনাহত পর্ব ২। ট্যাক্সিটা থামতেই মীনাক্ষী দেবী প্রাপ্তিকে নিয়ে গাড়ি থেকে নামলেন। প্রাপ্তির এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। মৃত্যুর মুখ থেকে যে সে ফিরে এসেছে, এটাই বড় কথা। মীনাক্ষী দেবী প্রাপ্তির একটা হাত ধরে রাখলেন। কিরে, অসুবিধা হচ্ছে না তো? সাবধানে পা ফেলে আয়। সামান্য মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা বেশি নাড়াচাড়া করতে পারছি না। করিস না, যতটা পারিস নিজেকে রেস্ট দে। ওই দেখ চলে এসেছি আমাদের বাড়ি। প্রাপ্তি সামনে তাকিয়ে দেখলো একটা দোতলা বাড়ি। বাড়ির রংটা সবুজ রঙের। পিসি, আমি সেবারে যখন এসেছিলাম তখন বাড়িটার রং তো সাদা রঙের ছিল, আর একতলা ছিল। এখন তো অনেক কিছু পাল্টে গেছে দেখছি। হ্যাঁ রে, এই ২ বছর হলো উপরে ঘর করেছি। চল তুই, তোর রুম দেখবি চল। ছন্দাকে বলে রেখেছিলাম ঘরগুলো পরিষ্কার করে রাখতে। দেখি কি করেছে। ছন্দাটাকে? আমাদের পাড়ারই এক মেয়ে, আমাদের বাড়িতে কাজ করে। তোর মতোই বয়স হবে। আচ্ছা, পিসাই কখন ফিরবে? তোর পিসাইয়ের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তুই আয় না, ভেতরে গিয়ে কথা হবে। এই বলেই মীনাক্ষী দেবী প্রাপ্তিকে নিজেদের বাড়ি নিয়ে এলেন। উঠোনে প্রবেশ করতেই প্রাপ্তি দেখল উঠোনের মাঝ বরাবর একটা বড় তুলসী মঞ্চ। তার পিসিদের উঠোনটা বিশাল বড়। আগেরবারে যখন সে এসেছিল তখন বয়স ওই ৭ কি ৮ হবে। তার পিসির শাশুড়ি মারা যেতে প্রাপ্তি এসেছিল তার পরিবারের সাথে। কয়েকজন বাচ্চার সাথে এই উঠোনেই সে খেলা করছিল। একটা দৃশ্য তার এখনো মনে আছে। প্রাপ্তি খেলতে খেলতে এই উঠোনেই পড়ে গিয়েছিল। খুব লেগেছিল তার। উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না সে। ঠিক সেই সময় একটা ছেলে তাকে নিজের কোলে তুলে নিয়েছিল। ছেলেটার বেশি বয়স না। তার থেকে খুব জোর ৪ কি ৫ বছরের বড় হবে। সে তাকে নিজের কোলে তুলে নিয়ে তার পিসির বাড়িতে এসে একটা রুমের বিছানার ওপর তাকে বসিয়ে তার সেই পায়ের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছিল। ছেলেটির কি যেন নাম? প্রাপ্তি মনে করার চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎ প্রাপ্তির চোখ পড়ল তার পিসির বাড়ির রাস্তার ওপারের পাশের বাড়ির ওপর। এটা একটা ৩ তলা বাড়ি, চারপাশে পাঁচিল দেওয়া। প্রাপ্তির বেশ ভালো করে মনে আছে এই বাড়ির মেম্বারদের সাথে তার পিসিদের খুব ভালো সম্পর্ক। পিসাইকে ওই বাড়ির সদস্যরা নিজের বাড়ির ছেলের মতোই মনে করেন। পিসি, ওই বাড়িটা পিসাইয়ের এক দাদার বাড়ি না? মীনাক্ষী দেবী সামান্য হেসে বললেন, না রে, নিজের দাদা নয়। পাতানো সম্পর্ক ওদের সাথে আমাদের। রক্তের সম্পর্কে কেউ নয় ওরা আমাদের। হ্যাঁ, জানি তো। ওই বাড়ির সদস্যরা পিসাইকে নিজের বাড়ির ছেলের মতোই দেখেন। দেখতো আগে, এখন আর নয়। কি হয়েছে পিসি? কিছু না, দুটো বাড়ির মধ্যে সামান্য অশান্তি, মান অভিমান, আর ব্যাস। ওরা ওদের মতন, আর আমরা আমাদের মতন। প্রাপ্তি বেশ বুঝল তার পিসির মুডটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। তাই সে তার পিসির কাঁধে হাত রেখে বলে, মন খারাপ করো না পিসি, এরকম তো হয়েই থাকে। তবে আমার মনে আছে ওই বাড়ির এক মহিলা খুব ভালো ছিলেন। প্রাপ্তির পিসি প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কত কথা মনে আছে তোর? সেই কোন ছোটবেলায় এসেছিলিস। এখনো কত কথা তোর মনে আছে। হ্যাঁ, মনে তো অনেক কিছুই আছে। হঠাৎ মেঘ গর্জন করে উঠতেই প্রাপ্তি ও তার পিসি চমকে উঠলেন। তারা আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঘন কালো মেঘ ছেয়ে এসেছে। মীনাক্ষী দেবী বলে উঠলেন, চল চল চল, ভেতরে চল, এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রাপ্তি হাসি মুখে উপরে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মুখের ওপর ১-২ ফোঁটা করে বৃষ্টির জল পড়ছে। আজ মৌসম কিতনা সুহানা হ্যায়। একে তো বসন্তকাল, তার উপর বিকেলের দিকে এই ঝড়ো হাওয়া আর বৃষ্টি। আমার ভীষণ প্রিয়। প্রাপ্তির মুখ থেকে এই কথা শুনে মীনাক্ষী দেবীর মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। উনি প্রাপ্তির কাঁধে হাত রেখে বললেন, তোকে এইভাবেই তো হাসতে খেলতে দেখতে চাই আমি। হঠাৎই প্রাপ্তির মাথার আঘাত পাওয়া স্থানে চিনচিনে ব্যথা অনুভব হলো। আহ! প্রাপ্তি নিজের মাথাটা ২ হাতে ধরে রেখে কথাটা বলে উঠল। মীনাক্ষী দেবী প্রাপ্তির একটা হাত ধরে রেখে বললেন, তোকে আর বৃষ্টিতে ভিজতে হবে না, তুই রেস্ট নিবি চল। এই বললেই উনি প্রাপ্তিকে টেনে নিয়ে নিজের বাড়ির ভেতরে চলে গেলেন। সন্ধ্যার একটু আগে দীপ তার বাড়িতে ফিরে এলো। সে বাইক থেকে নামতে নামতে নিজের মনেই বিড়বিড় করে উঠল, আজ অনেক লেট হয়ে গেল। আবার কি মহাভারত শুরু হবে কে জানে। সে কখন আমাকে মা জিনিসগুলো আনতে বলেছিল, আর আমি এখন আনছি।
আজ তো আমি গেলাম। অবশ্য যতক্ষণ সোনামা আছে ততক্ষণ আমাকে কেউ কিছু বলতে পারবে না। এই ভেবেই সে নিজের মনে হেসে উঠল। হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। দীপ বাড়ির ভেতরে প্রবেশ করার বদলে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজতে শুরু করলো। বাইকটা একটু সুরক্ষিত স্থানে রেখে সে আবার রাস্তায় নেমে এসে ভালোভাবে ভিজতে শুরু করলো। সন্ধে হয়ে এলেও এখনো পুরোপুরিভাবে অন্ধকার নেমে আসেনি। দীপ তার দুহাত দুদিকে প্রসারিত করে সেই বৃষ্টির জলে মন ভরে ভিজতে শুরু করলো। হঠাৎই সামনের বাড়িটার উপর চোখ পড়তেই তার দৃষ্টি থমকে গেল। সে দেখল বিকেলে তার মিনু কাকিমার সাথে থাকা সেই মেয়েটি। সেও বাড়ির সামনে একটা বেতের চেয়ারের উপর বসে সেই বৃষ্টিই দেখে যাচ্ছে। মেয়েটির মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে সে এই বৃষ্টির জলে ভেজার জন্য কতটা ব্যাকুল। শুধু শারীরিক অসুস্থতার কারণে হয়তো সে বৃষ্টিতে নামতে ভয় পাচ্ছে। কারণ মেয়েটির সারা কপাল জুড়ে একটা ব্যান্ডেজ বাঁধা। দীপ এক দৃষ্টিতে দেখতে থাকলো সেই মেয়েটির দিকে। কি মিষ্টি সে হাসি! হঠাৎই তার মনে পড়ে গেল অনেক বছর আগে দেখা হওয়া সেই ছোট্ট মিষ্টি মেয়েটার কথা। সেও একদিন হঠাৎ এসেছিল এই বাড়িতে। এমনই বৃষ্টির জলে ভিজতে শুরু করেছিল সে। কাদার উপর দাঁড়িয়ে লাফাচ্ছিল আর খিলখিল করে হাসছিল। দীপ তার রুমের জানালা থেকে এক দৃষ্টিতে দেখছিল সেই মেয়েটিকে।